বিভূতি স্মরণে, বিভূতির চরণে। পর্ব ৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই নামটার সাথে পরিচিত নয় এমন বাঙালি পাওয়া বিরল। ইনি সাহিত্য জগতের এক অসামান্য ব্যক্তিত্ব। ইনিই আমাদের প্রথম জঙ্গলের প্রেমে পড়তে শিখিয়েছেন। ইনিই আমাদের উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী উপন্যাস, যেখানে রয়েছে মানুষ মানুষের সম্পর্ক কিংবা মানুষ ও প্রকৃতির সম্পর্ক। এই প্রবাদ প্রতিম লেখককে নিয়ে নতুন কিছু বলার নেই, কিন্তু একটু যেন না বললেই নয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 12ই সেপ্টেম্বর 1894, ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। সূর্যদেব মন্দির দর্শনের পর অটো করে পথ চলা। কোন পথ? এ হলো অপুর পথ। মনে পড়ে সেই রেলগাড়ির দৃশ্য। অপু দুর্গা ছুটে চলছে কাশফুলের মধ্যে দিয়ে, রেল গাড়ি দেখবে বলে। দুই দিকপাল যখন মিলিত হন তখনই বোধ হয় এমন কিছু একটা সৃষ্টি হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, মিস্টার বিভূতিভূষণ ব্যানার্জি ওয়াজ হিমসেলফ এ মিস্টেক। বিভূতি স্মরণে, বিভূতির চরণে। আমরা অটো করে এগিয়ে চলেছি। প্রথমে পড়ল শ্রী গণেশ কালাকাদ। রশিদ বলল, এখানের কালাকাদ নাকি খুব বিখ্যাত, বাঙালির বড় আপন খাদ্য। তারপর বাদিকে পড়ল রামকৃষ্ণ মঠ, ডানদিকে রেললাইন। রামকৃষ্ণ মঠের সামনে অটো দাঁড়ালো। বাবা রশিদকে বলল, ও দেখ লিয়া, চলো। তারপরেই ডানদিকে রেললাইনকে রেখে অটো বাদিকে বাঁক নিল, সরু মেঠো পথ, অপুর পথ। ডানদিকে মাঠ, আর দূরে আকাশের গায়ে পড়ন্ত সূর্য, আর তার ঠিক তলায় তারই অনুচর স্বরূপ ধূসর পাহাড়ের লাইন। এই জায়গার নাম হলো দাহিগোড়া। অটো খানিকটা এগিয়ে একটা রাস্তার বাঁকের সামনে দাঁড়ালো। এখান থেকে রাস্তা বাদিকে বেঁকেছে, আর সেই বাঁকের মুখেই গৌরী কুঞ্জ, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এই বাড়ির নামকরণ হয়েছে ওনার প্রথম স্ত্রীর নামে, গৌরী দেবী, সেই থেকে গৌরী কুঞ্জ। আর্চ করা গেট। গেটের বাইরে থেকেই স্পষ্ট বসত বাড়ি দেখা যায়। তিনজনে অটো থেকে নেমে ঢুকলাম ভেতরে। ডানদিকে দেওয়ালে প্রচুর ছবি আঁকা, আর বাদিকে লেখকের স্ট্যাচু, যেটাকে বলে বাস্ট স্ট্যাচু কিংবা আবক্ষ মূর্তি। নিচে স্বনামধন্য লেখকের পরিচয় দেওয়া আছে। সেই স্ট্যাচুর পাশেই ডানদিকে বাড়িতে ঢোকবার গেট। নিচে সিঁড়ি আর ছোট চাতাল মতো এক চালার টালির ঘর। এই বাড়ি এক সময় ভেঙে পড়েছিল, পরে আবার দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় মেরামত করা হয়। ঢুকে পড়লাম বাড়ির ভেতর। ঢুকেই দালান, পাশে গ্রিল দেওয়া লম্বা দালানের জানলা। পাশাপাশি দুটো ঘর, একটা হলো বিশ্রাম কক্ষ আর আরেকটা হলো শয়ন কক্ষ। দুই ঘরের মাঝে দেওয়ালে হাতে আঁকা বিভূতিভূষণের ছবি, সেখানে দেখানো হয়েছে লেখক বসে কিছু লিখছেন। ডানদিকের বিশ্রাম কক্ষের পাশের দেওয়ালেও স্কেচ ছবি, আর বাদিকের দেওয়াল ঘুরে গেছে, সেখানেও আরেকটা ছবি, যেখানে দেখানো হচ্ছে কুটির থেকে কাঁচা গ্রামের পথ ধরে লেখক হেঁটে চলেছেন। ঢুকলাম শয়ন কক্ষে। এখানে আছে লেখকের ব্যবহৃত প্রচুর জিনিস, যেমন রয়েছে কোট, ধুতি, কুর্তা,
সব সযত্নে শোকেসে সাজানো আছে, আর আছে বই, বইয়ের প্রচ্ছদ, কভার, পেজ, পাণ্ডুলিপি। এই ঘরে জানলা আছে। পাশের ঘর হলো বিশ্রাম কক্ষ। দুই ঘরের মাঝে আছে দরজা, যা দিয়ে এই ঘর থেকে ওই ঘর যাওয়া যায়। ঢুকলাম বিশ্রাম কক্ষে। এই ঘরে রয়েছে লেখক ও লেখক পরিবারের অনেক ছবি। আর সোজা একটা দেওয়ালে লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুরো সাহিত্যিক জীবনের সব উপন্যাস, গল্প, প্রবন্ধ, রম্য রচনা একের পর এক সাল তারিখ দিয়ে লেখা আছে। এই ঘরেও অনেক বই, বইয়ের প্রচ্ছদ, পাণ্ডুলিপি রয়েছে। এই ঘরেও একটা জানলা আছে, তা দিয়ে আলো কম আসছে, কিন্তু দুই ঘরেই ইলেকট্রিক বাতির ব্যবস্থা আছে। এই ঘরেই রয়েছেন এক ভদ্রলোক, যিনি শোনাচ্ছেন লেখকের জানা অজানা জীবন কাহিনী। সেই কাহিনীও কোনো গল্প, উপন্যাসের থেকে কম নয়। তিনি বললেন, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ঘাটশিলায় বাড়ি করেছিলেন বহু বছর আগে। এই ঘাটশিলায় বসে উনি বহু কালজয়ী উপন্যাস লিখেছেন। যেমন ফুলডুংরি পাহাড়ের ওপর বসে রচনা করেছিলেন সেই বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়। আর আরেক বিখ্যাত উপন্যাস হীরা মানিক জলে। এই যে রেল লাইন পেরিয়ে এই মেঠো পথ ধরে এই বাড়িতে আসা, এটাই তো সেই অপুর পথ। তবে পথের পাঁচালী এখানে রচনা হয়নি, হয়েছে ভাগলপুর রাজবাড়িতে। তবে এখানে তার দ্বিতীয় পর্ব অর্থাৎ অপরাজিত রচনা হয়েছিল। তারপরের কথাগুলো খুবই শিহরণ জাগানোর মতো। উনি বললেন ওই ফুলডুংরি পাহাড়েই নাকি তিনি নিজের মৃত্যুর সম্মুখীন হন, দেখতে পান নিজের মৃত্যু। তিনি নাকি আগে থেকেই জানতেন নিজের মৃত্যু সম্পর্কে। তিনি পরলোক চর্চা করতেন, আর সেই নিয়েই তার বিখ্যাত উপন্যাস দেবযান। কথা ছিল নাকি এই দেবযান উপন্যাস তিনি শেষ করলেই তার মৃত্যু হবে। তখন তার একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় অনেক ছোট, বলা যায় শিশু। এক সময় দেবযান উপন্যাস লেখা শেষ হল, এবং এই ঘাটশিলার বাড়িতে বসেই যজ্ঞ করেন বিভূতিভূষণ, আর তার পুত্রের মধ্যে নিজের আয়ু দান করে দিলেন। জন্ম উৎসবে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ঘাটশিলার এই বাড়িতে এখনও আসেন। তবে আমি এই কাহিনীটা শুনেছিলাম লেখক পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মুখে একটি সাক্ষাৎকারে, তবে একটু অন্যরকম ভাবে। তিনি বলেছিলেন, তখন তাদের পরিবার থাকতেন ইছামতি নদীর ধারে, গ্রামের বাড়িতে। তখন তার অর্থাৎ শিশু তারাদাস বন্দ্যোপাধ্যায়ের টাইফয়েড হয়। সেই সময় এই রোগের ওষুধ তখনও বাজারে আসেনি। তার তখন 2.5 বছর বয়স, আর 16 দিন ধরে জ্বর চলছে। সেই নিয়ে তার বাবা মা খুবই উদ্বিগ্ন। সেই রকম সময় একদিন তার মা গেলেন ইছামতি নদীতে স্নান সারতে। তার বাবা বিভূতিভূষণ তখন বাড়িতে তাকে আগলে রেখেছেন। তার মা যখন স্নান সেরে বাঁশ বাগানের পথ ধরে বাড়ি ফিরছেন, তখন হঠাৎ দূর থেকে তিনি বাড়িটাকে দেখে ভাবেন, বাড়িটা যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। এ যেন সেই আগের বাড়িটা নয়, কিছু যেন ঘটে গেছে এর মধ্যে বাড়িতে। তার মা বাড়িতে ফিরে তার স্বামীকে দেখলেন কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছেন, শরীরে ঘাম। অথচ আসবার সময় তো ইনি একদম স্বাভাবিক ছিলেন। মা উদ্বিগ্ন স্বরে বললেন, ছেলের কিছু হয়েছে নাকি? তার স্বামী অর্থাৎ বিভূতিভূষণ বললেন, না কিছু হয়নি, তুমি ভেতরে এসো বলছি। তারপর তিনি শোনালেন এক অলৌকিক কাণ্ড। বিভূতিভূষণ বললেন, জানো তুমি চলে গেলে স্নান করতে, তারপর দরজার কাছে কার যেন একটা ছায়া পড়ল। আমি তাকিয়ে দেখি একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। সেই সন্ন্যাসী বললেন তিনি নাকি এসেছেন আমাকে একটা ব্যাপার জানাতে। তিনি বললেন, তুমি খুব পুণ্য আত্মা, তোমার এই ছেলেটি বাঁচবে না, এর আয়ু ফুরিয়ে গেছে। আমি তো অবাক, বললাম কোনো উপায় নেই একে বাঁচানোর জন্য? সন্ন্যাসী বললেন, উপায় আছে, কিন্তু তুমি কি করতে পারবে? নিশ্চয়ই পারব। তাহলে এক কাজ করো,
তোমার 2 পায়ের বুড়ো আঙ্গুল তুমি তোমার ছেলের মাথায় রাখো আর মনে মনে কামনা করো তুমি তোমার সমস্ত আয়ু, তোমার জীবন শক্তি, তোমার ছেলেকে তুমি দান করলে। বিভূতিভূষণ তাই করলেন। আর যখন করলেন তখন যেন তার মনে হলো কি যেন একটা তার মাথা থেকে নেমে যাচ্ছে আর তার পুত্রের শরীরে প্রবেশ করছে ধীরে ধীরে। এটা হওয়ার পর কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা যায়নি, কিন্তু বিভূতিভূষণ তার স্ত্রীকে বললেন, জানো কল্যাণী, বিভূতিভূষণের দ্বিতীয় স্ত্রীর ডাকনাম। এরপরেই আমি ক্লান্ত হয়ে পড়লাম। এরপর আস্তে আস্তে শিশু তারাদাস বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে উঠলেন। দুটো কাহিনীই বেশ অলৌকিক ও গভীর স্নেহের নিদর্শন। যাই হোক, সেই ভদ্রলোকের দাবি যেন এই বসত বাড়ি এই স্থান সরকারি স্বীকৃতি পায়। কিছু অনুদান দিয়ে বেরিয়ে এলাম। বাড়ির বাইরে বাদিকে একটা মাঠ। সেই মাঠের এক প্রান্তে তারাদাস মঞ্চ তৈরি করা আছে। বিকেল হয়ে গেছে, অটোতে উঠে রওনা দিলাম। ফেরার পথে একটা চৌমাথা পড়ল। সেই চৌমাথা মোড়ে একটা স্ট্যাচু। কার স্ট্যাচু জানি না। সেই চৌমাথা মোড় থেকে বাদিকে একটা রাস্তা চলে গেছে মোসাবানি বা মুসাবানি দিকে। আমরা ডান দিকের পথ ধরলাম। ট্রেনের লেভেল ক্রসিং পেরোলাম। রাস্তায় বোর্ডে অনেক জায়গার নাম লেখা এবং কোন দিক দিয়ে সেখানে যেতে হবে তাও বলা আছে। যেমন আছে মৌভান্ডার, ফুলফল, জামশেদপুর, বাহারাগোড়া ইত্যাদি। এরপর সেই হাইওয়ের নিচ দিয়ে টানেলের মধ্যে দিয়ে উল্টো দিকে চলে এলাম। তারপর হাইওয়ে ছেড়ে ঢাল বেয়ে নিচে নেমে একদম হোটেলের সামনে।